ম্যামকে বলছিলাম যে আমরা যখন রিহার্সাল করছিলাম আসার আগে, প্রত্যেকে রিহার্সাল করছে নিজেদের মতো করে। তো কেউ এখানে কবিতা বলছে, কেউ এখানে করছে, কেউ কিছু সাজাচ্ছে, সবাই নিজেদের মতো ব্যস্ত। অভিভূতদের যখন এলো রিহার্সাল করতে, 2-3 কোটি গান করেছে, সবাই স্টপ, কবি গান করা হয় শেষ। এত সুন্দর, তো ওটাই স্যার বলছিলাম। তো আবার অনেক 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 ধন্যবাদ অভিভূতদা। এরপর এই পারফরমেন্সটা মানে ইট শুড মোটিভেট ইউ যেখানে যেটার জন্য এসছো, তাই তো? একদম এই পারফরমেন্সটা দরকার। এক্সেলেন্ট। আর এবার আমাদের প্রত্যেকের বহু প্রতীক্ষিত সেই মাহেন্দ্রক্ষণের অপেক্ষায় আমরা যে আছি, সেই শান্তনু স্যার, আমাদের অধ্যয়নের জাতীয় কবি শান্তনু স্যারের ক্ষুদ্রতার কলমের থেকে অগ্নিস্ফুলিঙ্গ বিকৃত হচ্ছিল। কাল রাত যখন লিখছিল আমি সেটা দেখেছি। আজকে আমি চাইবো যে তার চোখ কাঁপানো, বুক কাঁপানো শব্দ বন্ধের মাধ্যমে আজ আমাদের আমার কাছে কোনো আর গল্প প্লিজ বাকি প্লিজ মানে ম্যাক্সিমামই জানে, যারা জানে না শান্তনু কিন্তু শান্তনু নয়। মানে আমার এক বন্ধু ছিল, বন্ধু মানে দাদা, তার নাম হচ্ছে বাবু ছিল, কিন্তু সবাই বাবু দাদু, মানে করতে করতে বাবু দাদার নাম হয়ে গেল। মানে ওর ব্যাচমেটরাও কিন্তু বাবুদা, আমার বাবু তো বাবুদা, কারণ জানতো যে ওর নামটাই বাবুদা, মানে বাবুদা দাদা। হ্যাঁ, তেমনি সেরকম শান্তনুর ক্ষেত্রে শান্তনু স্যারটা না, মানে তোমরা যখন শান্তনুকে নাম ধরে রাখবে শান্তনু স্যার বলে রাখবে। তার উৎপত্তিটা হচ্ছে যে ও একটা গ্রুপের মধ্যে, ওই যে কলকাতার যখন সেমিনারের ভলেন্টিয়ার্স গ্রুপের মধ্যে একটা নববর্ষে আমি একটা কবিতা লিখেছিলাম। কবিতা লেখার পরে তারপরে সেটাতে বলছি যে স্যার দারুণ লিখেছেন, মাঝখানে শান্তনু একটা কবিতা লিখেছে। তা একজন এরকম কমেন্ট করছে যে আমি স্যার এটা খুব ভালো লিখেছি। এবার শান্তনু তার রেফারেন্সে বলছে, মানে আমার কবিতাটাকে রিপ্লাই বলছে স্যার এটা খুব ভালো লিখেছি। তা শান্তনু তাড়াহুড়োর মধ্যে দেখেনি, ও বলছে প্লিজ আমাকে স্যার বলবে, ঠিক আছে? তারপরে ও একটা বলছে যে না আমি তো অ্যাকচুয়ালি স্যারের জন্য বলেছিলাম। বুঝেছি, একবার তো বললাম। সেই থেকে আমাদের সবাই শান্তনু স্যার, ঠিক আছে? শান্তনু প্লিজ, প্লিজ কাম, প্লিজ কাম। না না প্রথমে শুভ জন্মদিন ম্যাডাম। অধ্যয়ন পরিবার, অধ্যয়ন একাডেমি আমার জীবনের সবথেকে বড় আয়না। স্যারের সঙ্গে, ম্যাডামের সঙ্গে আমার দেখা হয়েছিল 2022 সালের ডিসেম্বর মাসের 24 তারিখ শনিবার বেলা 1:57 ওল্ড দীঘাতে সৈকত আবাসনে। অ্যাকচুয়ালি স্যারেরা ওই সময় দীঘা গেছিলেন এবং বলেছিলেন কাছাকাছি যারা থাকো তোমরা চলে আসবে, স্যার ম্যাডাম ওখানে থাকবেন। তো আমাকে প্রথমে বলা হয়েছিল যে 4টার সময় যেতে, কিন্তু ওখান থেকে ফিরতে আমার বাড়ি দেরি হয়ে যাবে, সেই জন্য বললাম যে যদি তাড়াতাড়ি হয়। তো আমি 12টায় পৌঁছে যাই। 12টায় পৌঁছে গিয়ে যখন খবর নিই স্যার ম্যাম ওনারা পিছিয়ে গেছিলেন সমুদ্রকে। এবার আমাকে যেহেতু ফিরতে হবে, দেরি হয়ে যাবে, সেই জন্য বাস স্ট্যান্ডের ওখানে গেছিলাম, বাসের খোঁজ খবর করছিলাম। ততক্ষণে স্যার আমাকে ফোন করেছিলেন, আমি প্রথমে দেখিনি। তারপরে স্যার বললেন যে স্যার বলেছেন। আমি যথারীতি 1 মিনিট 1.5 মিনিটের মতো হতভম্ব হয়ে গেছি। যেই মানুষটাকে এতদিন বিভিন্ন মাধ্যমে দেখতাম, প্রথমবার সেই স্যারের কণ্ঠস্বরে আমাকে ফোন করেছেন। আমি তার ঘাবড়ে গেছি, কি বলবো আর বুঝতে পারিনি। দীঘা রেল স্টেশন থেকে ওল্ড দীঘা যেতে 10 মিনিট 15 মিনিট লাগে। আমি যে ওই রাস্তায় কিভাবে গেছি আমি নিজেও জানি না। তারপরে স্যারের সঙ্গে তো প্রথম ওই 1:57 দেখা হলো, ঠিক 2:05 নাগাদ, 3 কি 5 হবে। কবিতার দিকে যখন প্রথমে ফোন দিলাম যে ম্যাডাম কই, স্যার বললেন ভাই বোন নিয়ে একটু পিছিয়ে গেছে আর ওদের শরীরটাও ভালো নেই। ঠিক 3 কি 5 হবে যখন দেখি গেটের কাছে ম্যাডাম দাঁড়িয়ে। সেই মুহূর্তটা আমি মানে এখনো আমার মনে পড়ে। ওটা আমার জীবনের পাতায় একটা স্মরণীয় একটা ঘটনা। তারপর ওই স্মৃতি, ওইখানে কিছু সময় কাটানো, স্যার ম্যামের
ভালোবাসা সেখান থেকে নিয়ে এসেছি। সারা মানে তারপরে যে বাড়ি এলাম, কি করে এলাম, সারা দিনটা মানে আমি নিজের মধ্যেই ছিলাম না। একটা কথাই বলতে চাইবো, গৃহে মাতা নাইজা সংসার অরণ্যতা, যে ঘরে মা থাকে না সেই ঘরটা জঙ্গলে পরিপূর্ণ হয়। অর্থাৎ আমরা শুধু আমার ক্ষেত্রে নয়, আশা করছি এখানে সবার ক্ষেত্রে হয়, আমরা বাইরে পড়াশোনার কাজের জন্য হোক, যে কোনো কারণেই হোক, যখন আমরা বাড়ি ফিরি প্রথমেই যে মানুষটাকে আমরা ডাকি তিনি হলেন মা। আর ঠিক সেই সময় যদি মা না থাকে সবকিছু যেন কেমন একটা উল্টাপাল্টা হয়ে যায়। আমি তো আমার মাকে জোরে জোরে ডাক দিই, পাড়া প্রতিবেশীরা বলে এত বড় হয়ে গেছে এখনো মাকে ডাকো। ঠিক একই রকম ভাবে আমি যখন এখানে এসেছি আমি কিন্তু আমার আরেক মাকে পেয়েছি, সুখে দুঃখে সমস্ত বিষয়ে। এবং যারা আমাকে দেখেছে তারা বলে যে আমার মধ্যে অনেকটা পরিবর্তন এসেছে। তার মধ্যে একটা অন্যতম বিষয় হলো আমার আবেগ বা ইমোশন। আমি যখন এখানে প্রথম আসি কিছুদিন পরে একজন ভদ্রলোক এখানে অফিসে এসেছিলেন, স্যারের নাম ধরে রেখেছিলেন ভদ্রলোক। মানে সেইটা শুনে আমার যে কি অবস্থা হয়েছিল, আমার স্যারকে কেন নাম ধরে ডাকবে। তিনি আমার কিন্তু অনেক সিনিয়র অফিসারে রিটায়ার করেছেন আমার সার্ভিস থেকে। তিনি তো আমাকে নাম ধরে ডাকবেন, কিন্তু ও সেটা তো দেখতে পেলেন, আমাকে তাকেও নাকি স্যার ধরে ডাকতে লাগবে। তারপরে ম্যাডাম আমাকে বোঝো। এবং আরেকটা বিষয়, ম্যাডাম আমাকে যেটা দিয়েছেন সেটা আমি 100% আমি নেওয়ার চেষ্টা করেছি, যে শান্তনু একটা জিনিস তোমার মধ্যে আনার চেষ্টা করবে, কন্ট্রোল করার চেষ্টা করবে, সেটা হচ্ছে ইমোশনাল ইন্টেলিজেন্স। তাই সেটাকে পাথর করে আমি চলার চেষ্টা অবশ্যই আমি করব। কারণ গুরু মাতা আমাদের জীবনের সব থেকে বড় আয়না। গুরুদেব গুরুমাতা ওনারা যেরকম পথ দেখান, ওনারা হচ্ছে আমাদের প্রত্যেকের জীবনের সূর্য। নদীর পবিত্রতা, বিশেষ করে গঙ্গার পবিত্রতা যদি পেতে হয়, গঙ্গার কাছে না এলে যেমন জানা যায় না, হিমালয়ের বিশালতা হিমালয়ের কাছে না এলে যেমন বোঝা যায় না, ঠিক আমার স্যার ম্যাডামের কাছে না এলে আমি বুঝতে পারতাম না মানবিকতা কাকে বলে, সৌজন্যতাবোধ কাকে বলে। এবং আরেকটা বিষয়, দিনের পর দিন আমরা দেখতে পাচ্ছি যত দিন যাচ্ছে, সভ্যতা যত এগোচ্ছে, মানুষ কৃত্রিম হয়ে যাচ্ছে, সবাই স্বার্থের পেছনে ছুটছে। কিন্তু সমাজে বহু মানুষ ভীষণ ভালো, সাধারণ মানুষের কথা ভাবে, মানুষের কথা বলে, মানুষের সুখে দুঃখে তাদের পাশে থাকতে চায়। সেই মানুষগুলোকে সমাজের যাদের প্রয়োজন তাদের কাছে পৌঁছে দেওয়াটা ভীষণ প্রয়োজন। সেরকম মানুষ এদের সংস্পর্শে আসাটা আমার জীবনের সব থেকে বড় আশীর্বাদ। আমি জানি না আগের জন্ম কিছু আছে কিনা, হয়তো কোনো পূর্ণ করেছিলাম, সেই জন্য হয়তো স্যার, ম্যাম, সুদীপ স্যার, এই সমস্ত মানুষের সংস্পর্শে আসার আমার সুযোগ হয়েছে। আমি মনে করি স্যার ম্যাডামের আদর্শ পশ্চিমবঙ্গের সমস্ত জায়গায় পৌঁছে যাওয়া উচিত এবং একদিন যাবে। শিলিগুড়ি থেকে শুরু হয়েছে, শিলিগুড়ি থেকে সাগর, কাঁথি থেকে কাকদ্বীপ, কিংবা দীঘা থেকে দার্জিলিং, সমস্ত জায়গায় সমস্ত গ্রামে স্যার ম্যাডামের এই আদর্শ নিশ্চয়ই পৌঁছে যাবে। এবং সেই দায়িত্বটা আমাদেরকে নিতে হবে। এখানে আমরা যারা উপস্থিত রয়েছি, আমাদের সফলতা, আমাদের ব্যক্তিত্ব, আমাদের চরিত্রের মধ্য দিয়ে স্যার ম্যাডামের আদর্শ গ্রাম বাংলার প্রতিটি জায়গায় পৌঁছে যায়, এটা আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি। তো আজকে বিষয়টি ভালো পাঠ করতে পারি না। আচ্ছা আচ্ছা আচ্ছা, কবিতার আগে আমার একটা কিছু প্রশ্ন আছে, সহজ বলতে হবে। হ্যাঁ, যে তোমাকে ম্যাডাম ইমোশনাল ইন্টেলিজেন্স শেখাবো, কিন্তু তুমি ইমোশনাল ব্ল্যাকমেইলিং কি করে শিখবে? এরকম ইমোশনাল ব্ল্যাকমেইলিং এরকম হচ্ছে যে যে সরস্বতী পূজার সময় যে আমি ভোগের খিচুড়ি বা ঘন্ট রান্না করছিলাম, ও সামনে থেকে তো শিখেছে, ঠিক আছে, শিখেছে, খুব ভালো কথা। কিন্তু আমি ওকে শুধু গুরুমন্ত্র, শুধু ওই ভোগটাই শিখেছি, আর কিচ্ছু শেখেনি। এরপরে যেটা, এবং সেটা আমাকে পরশুদিন ও যে গ্রামে থেকে ওখানকার আশিস বলে একটি ছেলে আছে, সে ওইদিকে মানে কাউন্সেলিং এর জন্য আমাকে ফোন করেছে। হ্যাঁ, ফোন করে তখন বলছে, স্যার আপনার রেসিপিতে তো মাংস দারুণ খেলাম। আমার রেসিপিতে তো কোনো, আমি তো কোনো মাংস রেসিপি শেখাইনি সাধারণত। তারপরে যেটা জানতে পারলাম, ও যেটা যেরকম মানুষের উপর অত্যাচার শুরু করেছে, যে যাকে যখন পাচ্ছে, হ্যাঁ, ঝিঙের ঝোল, পটলের সবজি সব খাওয়াচ্ছে ভালো বলে, কিন্তু পুরো চুপচাপ থেকে মানে আত্মতৃপ্তি নিচ্ছে।
যেই খারাপ হচ্ছে বলছে শান্তনু এখানে দুটো নুন কম হয়েছে, ঝাল বেশি হয়েছে, বলছে স্যারের রেসিপি। স্যারের রেসিপি কিছু বলতে পারছে না, ওরা বলছে স্যারের রেসিপি তার নিন্দা করা যাবে না, সুতরাং আমি এটা স্ট্যাটিউটরি ওয়ার্নিং অধ্যায়ের তরফ থেকে দিলাম, তোমাদেরকে বিভিন্ন সময় প্রলোভন দেওয়া হবে আমার নাম ব্যবহার করে যে এই রেসিপিটা স্যারের রেসিপি একেবারেই নয় আমার, দেখ আমি বললাম সেটা বলে দেবো, শুধুমাত্র ভোগের খিচুড়ি রেসিপি ওর সাথে এইটাই যে তুমি আমার নাম করে এই বছর ইন্টেলিজেন্সের জায়গায় ব্ল্যাকমেলিং কি করে ঠিক আছে, ভালো থাকো। থ্যাংক ইউ স্যার। তো আমি ভালো আবৃত্তি করতে পারি না, একটু একটু লেখালেখি চেষ্টা করি। তো আজকের এই শুভ ঘরে শুভ মুহূর্তে ম্যাডামকে সম্মান জানিয়ে যেটা লিখেছি সেটা আপনাদের সামনে উপস্থাপন করছি। আদর্শধারী নতুন পথের দিশা এলো সেই সকালে, আশীর্বাদের দ্বার টেনে যেই তাকালে, হাজার হাজার গান ছিল খুব অসহায়, আহত আত্মা বাঁচল যে হতাশা লুকায়, অমাবস্যায় জীবন কাটে স্বপ্ন দেখা পা, এঁটেল মাটির প্রদীপ তুমি দূর হয় ক্লান্তি ছাপ, আয়নাগুলো যখন ভাঙে হাজার প্লাবন হয়, তবু স্নেহের ছায়ায় জ্ঞানের ঘরে কাটে সংশয়, নিপুণতার কণ্ঠস্বরে বলো ভালো মানুষ হও, স্বপ্নটাকে পালন করো আর আবর্জনা তাড়াও, নারী যেন মহান হয় কর্তব্য নিজ গুণে, সপরিবার আগলে রাখে বিচার করে সব জ্ঞানে, তার ভালোবাসায় ভালোবেসে জানাই আমন্ত্রণ, তব শ্রদ্ধা সম্মান সংস্কারে প্রিয় মানুষের হলো উত্তরণ।